আসসালামু আলাইকুম দর্শক, প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক প্রতিদিনকার আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি, বিভিন্ন রোগ নিয়ে কথা বলি, তার চিকিৎসা নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা ক্যান্সার নিয়ে কথা বলতে চাই। দর্শক, আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী কিন্তু ক্যান্সারের যে প্রকোপ সেটি বাড়ছে। আমরা বলে থাকি নীরব ঘাতক এই ক্যান্সার, এবং দিন যত গড়াচ্ছে আমরা বলছি যে আসলে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী কিন্তু ক্যান্সারের যে আমরা দেখছি বিভিন্ন ধরনের ক্যান্সার কিন্তু বাড়ছে। অনেক কারণ হয়তো আছে, এবং একই সাথে এটাও বলতে চাই যে চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি অনেক হয়েছে। ক্যান্সারের চিকিৎসা হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই একেবারে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় ক্যান্সার, এটাও আমরা জানি। তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তবে আজকে আমরা কথা বলবো পার্টিকুলারলি কোলন ক্যান্সার নিয়ে, এবং কোলন ক্যান্সার নিয়ে আজকে আমাদের জানাবেন, আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার নাহিদ হোসেন, কনসালটেন্ট ও মেডিকেল অনকোলজিস্ট, আসগর আলী হাসপাতাল। ডাক্তার নাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টিভিকে আমাকে এই বিষয়ে কথা বলে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিন। এটা একটা লাইভ প্রোগ্রাম, আপনারা জানেন। পর্দায় দেখানো নম্বর রয়েছে, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন টেলিফোনে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ আপনাদের প্রশ্নের উত্তর দেবার। আলোচনাটা শুরু করি। আগে একটু আমরা জেনে নিই যে ক্যান্সার, আমরা জানি যে এটা একটা জটিল রোগ, আমরা অনেকেই জানি। তো পার্টিকুলারলি কোলন ক্যান্সার নিয়ে আমরা একটু জানতে চাই যে আমাদের দেশে আসলে পরিস্থিতিটা কি। আসলে কোলন ক্যান্সার যদি আমরা আমাদের দেশে এক্স্যাক্টলি ওরকম তো স্ট্যাটিস্টিকভাবে করতে পারি না আমরা, তো কোলন ক্যান্সার যে বিশ্বব্যাপী আমরা বলি যে থার্ড মোস্ট কমন কজ অফ ক্যান্সার, এবং মেল অ্যান্ড ফিমেল, যে পুরুষ এবং মহিলা উভয়েরই যে ক্যান্সারের যে প্রকোপটা, এটাতে যদি আমরা ভাগ করি তো তৃতীয় কমন কজ। এবং ক্যান্সারের জন্য যে আমাদের মৃত্যু হয় যে রোগীগুলোর, সে কারণে আমরা বলতে পারি যে মেল পেশেন্টের নাম্বার 1 মৃত্যু যেটা হয় লাং ক্যান্সারের কারণে, এবং সেকেন্ড মোস্ট কমন কজ হচ্ছে কোলন ক্যান্সার। এবং ফিমেল পেশেন্টের মোস্ট কমন যে ডেথ যে পেশেন্টটা বা অকারেন্স, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং সেকেন্ড মোস্ট কমন ক্যান্সারটা হলো কোলন ক্যান্সার। এবং একইভাবে আমাদের দেশেও কোলন ক্যান্সারের প্রকোপটা অনেকটাই বেশি। তো আসলে এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্স আমাদের দেশে নাই, কিন্তু যেমন 2018 সালে ইউনাইটেড স্টেটসে 1,42,000 লোক কোলন ক্যান্সার দ্বারা আক্রান্ত হয়েছে, এবং এর মধ্যে আপনার অ্যারাউন্ড 40% ডেথ ফ্রম দ্য কোলন ক্যান্সার অফ দিস পেশেন্ট। সুতরাং কোলন ক্যান্সারের যেটা পার্সেন্টেজ বা অকারেন্সটাও খুব বেশি, এবং এ থেকে যদি আমরা সঠিক ট্রিটমেন্টটাও ঠিকভাবে না করতে পারি, এ থেকে আসলে মর্টালিটি রেট বা মৃত্যুর যে হার, এটা অনেকটা বেশি, অনেক বেশি আসলে। তো আসলে সারা বিশ্বের মতো নিশ্চয়ই বাংলাদেশেও বাড়ছে, এটাই আমাদের ধারণা করতে হবে। এবং আপনি যেমনটা বলছেন, সবচেয়ে যেটা ভয়ের ব্যাপার যে একবারে ওপরের দিকে আপনি বলছেন যে একেবারে যে ক্যান্সারগুলোতে মৃত্যু হচ্ছে বা যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা, সেখানে একেবারে প্রথম দিক থেকে মানে 2-3-এর মধ্যেই কিন্তু আছে কোলন ক্যান্সারটা। সো এটা আসলে এটা নিয়ে মানে ভাবার বিষয়, এবং আমার মনে হয় যে প্রচুর রোগী আক্রান্ত হচ্ছেন। তো একটু আসি যে এই ক্যান্সার, আমরা তো জানি যে আসলে পার্টিকুলার কারণ তো জানা যায় না ক্যান্সারের, তো ঝুঁকিতে থাকেন। আমরা জানি যে অনেক লোক আছে যে পার্টিকুলার ক্যান্সারের জন্য কিছু ঝুঁকি থাকে, আসলে সেটা নিয়ে যদি আমরা জানি যে কারা ঝুঁকিতে। আসলে এই কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমরা অ্যারাউন্ড 70% ক্ষেত্রে কোনো আসলে আইডেন্টিফাইবল কোনো কজ নাই, এবং 6 to 7% ক্ষেত্রে দেখা যায় যে একটা জেনেটিক হিস্ট্রি থাকে, যেটা বলি আমরা কিছু ফ্যামিলিয়াল জেনেটিক হিস্ট্রি থাকে, ফ্যামিলিয়াল অ্যাডেনোসিস পলাই বা হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার, এরকম কিছু জেনেটিক ডিজিজ থাকে, বংশগত থাকলে তখন কোলন ক্যান্সার হয় অ্যারাউন্ড অনলি 6 to 7%। এবং 70% ক্ষেত্রে আমরা আসলে ইডিওপ্যাথিক বলি, যে কোনো কারণ আইডেন্টিফাই করা সম্ভব হয় না। তারপরেও আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো থাকে, যেই ফ্যাক্টরগুলো থাকলে আমরা মানে একটা ধারণা করতে পারি এগুলা একটা কারণ হতে পারে। যেমন একটা কারণ হতে পারে যে যত বয়স বাড়তে থাকে কোলন ক্যান্সারের ঝুঁকি ততটা বাড়তে থাকে, এবং মোস্ট অফ দ্য ক্যান্সার হলো আফটার দ্য এজ অফ দ্য 50। এবং মেল অ্যান্ড ফিমেল উভয়ই আপনার কোলন ক্যান্সার দ্বারা আক্রান্ত হতে পারে, বাট পার্টিকুলারলি মেল পেশেন্টরা একটু রেকটাম ক্যান্সার, কোলনের আবার কিছু পার্ট থাকে আপনারা জানেন, যে লোয়ার যে পার্টের রেকটাম অ্যানাল ক্যানেল, রেকটাম যে ক্যান্সারটা, এটা কিন্তু আবার একটু মেল প্রিডিসপোজিশন বেশি, মেলদের একটু বেশি হয়, পুরুষদের বেশি হয়। আবার কিছু হিস্ট্রি থাকে যে আসলে অনেক রোগীর আমরা শুনি পলিপ আছে, যদি কোনো রোগীর পলিপটা কিন্তু কোনো ক্যান্সার না, এটা বিনাইন কন্ডিশন, ক্যান্সারের আগের একটা ধাপ বলা যায়। যদি কোনো পেশেন্টের এই পলিপের হিস্ট্রি থাকে, তার কিন্তু কোলন ক্যান্সার হওয়ার একটা পসিবিলিটি
বেড়ে যায়। মানে পলিপগুলো পরবর্তীতে এখন পলিপ থাকে, একটা দুটা পলিপ থাকে, অনেক সময় পলিপেক্টমি ডাক্তাররা করে ফেলে কোন আইডেন্টিফাই পয়েন্ট থাকলে, তখন যাদের এই পলিপের হিস্ট্রি আছে তাদের কিন্তু পরবর্তীতে কোলন ক্যান্সারের একটা রিস্ক বেড়ে যায়। আর একটা থাকে যে আমরা বলি ওবেস পেশেন্ট, ওবেস যদি কোনো ওবেসিটি থাকে, মোটা যদি থাকে পেশেন্ট থাকে, লোক থাকে, তাদের কিন্তু কোলন ক্যান্সারের একটা ঝুঁকি বেড়ে যায়। আর একটা কমন যেটা আসলে বলতে গেলে আমাদের সব ক্যান্সারের একটা কমন কারণ থাকে, যেটা হলো স্মোকিং। আচ্ছা, ধূমপান করলে কিন্তু এই কোলন ক্যান্সারেরও, আমরা যেমন লাং ক্যান্সার জানি যে লাং ক্যান্সার, আসলে ওইটা নিয়ে কথা বলতে একটা ডিফারেন্ট টপিক। ধূমপান নিয়ে যে এমন কোনো ক্যান্সার নাই যেটা আসলে রেট বেশি না, এবং ইভেন কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার যেসব ধূমপায়ী লোক আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা। এবং আরেকটা হলো যে আপনার অনেকে একটা রেগুলার বেসিসে অ্যালকোহল ইনটেক করে, যাদের অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি আছে তাদের একটা কোলন ক্যান্সারের রেটটা বেশি থাকতে পারে। আর একটা ব্যাপার হলো যে আমরা আসলে এখন একটা যে ওয়ার্ল্ডে বাস করি, এটা সেডেন্টারি লাইফস্টাইল আমাদের সবার, আমরা কিন্তু কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করি না, আমাদের খাওয়া দাওয়ার কোনো ডায়েট হ্যাবিট নাই, আমরা ফাস্ট ফুড বেশি খাচ্ছি, আমরা মানে একটা অন্যরকম একটা আমাদের ডায়েটারি স্টাইল, যেটা আমরা বলি সেডেন্টারি লাইফস্টাইল। এই লাইফস্টাইল যাদের থাকে তাদেরও কিন্তু কোলন ক্যান্সারের ঝুঁকি থাকে, যেটা আমরা বলি পেশেন্টকে অনেক অ্যাডভাইস করি আপনারা শাকসবজি খাবেন, ডায়েটারি হ্যাবিট যদি ভালো থাকে, লো ক্যালোরি ইনটেক থাকে, লো ফ্যাট ইনটেক থাকে, তখন আমাদের পেশেন্টের কোলন ক্যান্সারের ঝুঁকিটা কিন্তু কমে যায়। কিন্তু আসলে আমাদের যে লাইফস্টাইল আমাদের কিন্তু ঠিক এটা উল্টো, তখন দেখা যায় যে এই হাই ক্যালোরি ইনটেক, কোনো শাকসবজি খাবারের মধ্যে নাই, ফলমূল ফ্রুটস নাই, তখন আমাদের কোলন ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। খাদ্যাভ্যাস তাহলে খুবই একটা বড় রোল প্লে করছে। যেখানে আমি যদি একটু বলি যে আপনি যেমনটা বলছিলেন যে আসলে এখন তো আমাদের খাওয়ার মানে সিস্টেমটাই হয়তো চেঞ্জ হয়ে গেছে, যে আমরা বাইরেই খাই বেশিরভাগ, এবং বাইরে যে খাবারটা খাই সেটা আসলে আমরা জানি যে বেশি কার্বোহাইড্রেট, ফ্যাট আমরা বেশি থাকে, অয়েলি থাকে। তাহলে এই খাবারগুলো আপনার অবশ্যই কোলন ক্যান্সার। আরেকটা রেড মিট, আচ্ছা, রেড মিট যেটা আমাদের একটা থাকে, এটাও একটা কোলন ক্যান্সারের বা রেকটাম ক্যান্সারের ঝুঁকি আমাদের, যারা রেড মিট বেশি খায়। তো সো এই জিনিসগুলো একটু আমাদের, এই রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের একটু আসলে যদি আমরা বেঁচে চলতে পারি তাহলে হয়তো বা ক্যান্সার তো একটা আনঅ্যাভয়েডেবল বা যেটা বললাম ইডিওপ্যাথিক, আমাদের কোনো হাতে নাই, কিন্তু এই জিনিসগুলো থাকলে হয়তো বা আমরা কিছুটা, তাহলে এগুলোর কারণে বাড়ছে, অবশ্যই বাড়ছে, যেটা ঝুঁকি। এবং আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি আমার রোগীদের বলি, অনেক রোগী দেখি যখন আমি একটা স্পেশালাইজড কোলন ক্যান্সার হসপিটাল, রেকটাল ক্যান্সার হসপিটালে কাজ করি, তো ওখানে কাজ করতে গিয়ে আমার যেটা দেখা গেল যে আমি কিন্তু আপনাদের বললাম যে আমাদের কথা হলো আফটার দ্য এজ অফ 50 এই ক্যান্সারটা বেড়ে যাচ্ছে, বাট আমি প্রচুর পেশেন্ট পাচ্ছি যে পেশেন্টগুলো কিন্তু 30, 35, 25। এই জায়গাটা আমি আসতে যাচ্ছিলাম যে তরুণদের মধ্যেও কি এটা বাড়ছে? খুব বেশি পরিমাণে বাড়ছে, এবং মানে খুব ইন্টারেস্টিংলি যে ইফেক্টটা, আমি যে এই পেশেন্টগুলো যেটা ইয়াং এজে পাচ্ছি 25 to 35 এর ভিতরে, মানে 25 থেকে 35 এর ভিতরে যে পেশেন্টগুলো আমি পাচ্ছি, এই পেশেন্টগুলো খুব ইন্টারেস্টিংলি যে আপনার 60 to 70% পেশেন্ট, আমি কি কাজ করেন আমি জিজ্ঞেস করি, আপনার হোয়াট ইজ ইউর অকুপেশন, আপনি কি কাজ করেন। আমি এখন ইয়াং পেশেন্ট হলেই আমার প্রথম কোশ্চেন হচ্ছে এটা যে আপনি কি কাজ করেন। তখন আমার কাছে যেটা খুব মানে অ্যালার্মিং লাগছে যে এই পেশেন্টগুলা বেশিরভাগই মিডল ইস্ট ফেরত। আচ্ছা, যেটা সে হয় সৌদি আরব থাকছে, বাহরাইন থাকছে, ওমান থাকতেছে, কাতার থাকতেছে। তো আমি বললাম তাহলে কি আমি আমার চেম্বারে যখন এই রেকটাম ক্যান্সার, কোলন ক্যান্সার নিয়ে পেশেন্ট আসে, আমি তাকে ফার্স্ট কোশ্চেন করি আপনি কি করেন। আচ্ছা, বলে সে আমি এখন কিছু করি না, আমি বিদেশে থাকতাম, এই 2 মাস আগে আসছি, 3 মাস আগে আসছি, 6 মাস আগে আসছি। কেন আসছেন? আমি আসছি আমার এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমের চিকিৎসা করতে আসছি। বা কিছু কিছু ওখানে চিকিৎসা স্টার্ট করছে, শেষ করতে পারে না, যে না তোমার দেশে চিকিৎসা তুমি গিয়ে করো, তখন সে দেশে ফিরে আসতেছে। এবং এই পেশেন্টগুলা খুব ইয়াং এজের পেশেন্ট, 25 to 35। এটা নিয়ে আমিও একটা আসলে স্ট্যাটিস্টিক নিচ্ছি, কাজ করছি, দেখা যাক হয়তোবা সামনে কখনো আপনাদের সামনে আসলে আমি, মানে যারা বাইরে থেকে আসছে না, বাইরে থেকে আসছে। এবং এইটা আমি বললাম যে ইয়াং এজের পেশেন্ট অনেকদিন ছিল ওখানে, এরকম 2 বছর, 3 বছর, 6 বছর, 7 বছর এরকম থাকছে। তো এখন আমার ওদের কাছে আমার কোশ্চেনটা হলো যে তোমার যে এই রোগটা হলো, এটা আমি মনে করতে পারি যে এনভায়রনমেন্টাল কোনো কজ অর ডায়েটারি কোনো হ্যাবিট, কোনো কিছু একটা প্রবলেম তার আছে যার জন্য সেটা হচ্ছে। তাহলে এই এনভায়রনমেন্টে তো ওই দেশি লোকটাও বেশি থাকছে, ওই ডায়েটারি হ্যাবিট তো
ওই দেশের যারা আছেন তাদের হওয়ার কথা, তারাও করছে, তাহলে তাদেরও তো হওয়ার কথা। এখন তাদের যদি হয়ে থাকে এই রেটে, যে আমার যে কয়টা লোক আমি পাচ্ছি এই রেটে যদি ওদের হয়ে থাকে, তাহলে তো ওদের প্রায় 20-30% পেশেন্ট কোলন ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা। তাহলে সেরকম কোনো রেজাল্ট বা স্ট্যাটিস্টিক্স তো আমরা দেখছি না। তাহলে হোয়াট ইজ দ্য বিহাইন্ড দ্য কজ অফ দিস সিনারিও, যে এই রোগীগুলা আমাদের দেশে যে এনভায়রনমেন্টে ছিল এখন ওখানে গিয়ে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আমাদের দেশে ডায়েটারি হ্যাবিট ছিল। আমি জিজ্ঞেস করি যে ভাই তোমরা ওখানে কি খাওয়া দাওয়া করো, যে ওখানে কি তোমার রান্না করে, কে খাচ্ছে? বলে না স্যার রান্না আমরাই করি, ওই আমরা যা খাই না, ওই আমরা যা খাই সেটা খায় না, একটু ওদের ওই রেড বিট শাকসবজি পরিমাণ তো খুবই কম, শাকসবজি তো বলতে গেলে এই একটা কারণ হতে পারে। তো আমি এটা নিয়ে আরো কাজ করছি, হয়তো বা সামনে আরো বলতে পারবো। ডায়েট একটা বড় ফ্যাক্টর, অবশ্যই ডায়েট একটা বড় ফ্যাক্টর। এখন এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর হতে পারে, যেটা ওদের দেশের লোক ওরা হ্যাবিচুয়েটেড, যারা আমাদের দেশের লোক যারা ওখানে যাচ্ছে দে আর নট হ্যাবিচুয়েটেড, সেটা একটা কারণ হতে পারে। তাহলে আসলে আপনি যেমনটা বলছিলেন যে বয়স মানে অনেক বেশি বয়সে 50-এর পর, কিন্তু আপনি বলছেন যে আপনি অনেক রোগী পাচ্ছেন, এখন অনেক রোগী পাচ্ছি ইয়াং এজে। এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা, যে ইয়াং এজে যে ক্যান্সারগুলো পাচ্ছি ওর কিন্তু প্রগনোসিস মানে তুলনামূলকভাবে রিলেটিভলি খারাপ, পোর প্রগনোসিস দেন দ্য অ্যাডাল্ট পেশেন্ট। মানে আউটকামটা ভালো হয় না, ট্রিটমেন্ট আউটকামটা এই অ্যাডাল্ট পেশেন্টের তুলনায় একটু। এটা কি কোনো কারণ আছে যে এটার কারণ জেনেটিক কারণ, যেটা আমরা সাসপেক্ট করি যে ইয়াং এজে যে পেশেন্টগুলো হয় এগুলো ডিউ টু জেনেটিক মিউটেশন। আচ্ছা, অ্যাডাল্ট এজে একটা জেনেটিক মিউটেশন, সেটা হচ্ছে হেরিডিটারি না হয়ে, কনজেনিটাল বা হেরিডিটারি না হয়ে, যেটাকে বলি অ্যাডাপটিভ মিউটেশন বলি, হতে এনভায়রনমেন্টাল কারণে যে মিউটেশনটা হচ্ছে। তো জেনেটিক মিউটেশন যেটা হচ্ছে, যেটা হেরিডিটারি, সেটা একটু আসলে মোর অ্যাগ্রেসিভ। আচ্ছা, সে কারণে তাহলে আপনারা যখন হয়তো পাচ্ছেন রোগীগুলো দেখছেন যে এটা কোয়াইট অ্যাডভান্স। আরো একটা কারণ, এটা মানে এটা ওরকম মানে এস্টাবলিশড মানে কারণ না। আর একটা হলো যেটা অ্যাডাল্ট অ্যাডভান্সড এজের পেশেন্ট, তারা কিন্তু ধর একটু প্রবলেম হলেই হয়তো বা চলে আসে, যে এই বয়সটা হচ্ছে প্রবলেম হতে পারে একটা একবার। বাট ইয়াং যে পেশেন্টগুলো এরা কিন্তু রিল্যাক্টেন্ট থাকে, এরা ইনিশিয়ালি যদি কোনো প্রবলেম হয় এটাকে খুব একটা পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। কিন্তু যখন তারা ডাক্তারের কাছে আসে বা এটাকে সিরিয়াস কনসিডারেশনে নিচ্ছে, তখন কিন্তু রোগটা অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এটা একটা বড় কারণ আসলে, এটা একটা বড় কারণ। কারণ ক্যান্সারের ক্ষেত্রে আমরা তো জানি যে আপনি যত দেরি করবেন আমাদের ট্রিটমেন্ট আউটকাম, রেজাল্ট সবকিছুই তত মানে সবকিছুই আসলে মানে ব্যয়বহুল হয়ে যাবে যদি বলি, মানে সব দিক থেকে আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে আসলে। এটা অবশ্যই একটা বড় ব্যাপার। তাহলে বয়সও আসলে কোনো বিষয় হচ্ছে না। এবার আসলে একটু আসি যে মানে আপনাদের কাছে রোগীগুলো আসে, তারা কি ধরনের লক্ষণ নিয়ে আসে, আসলে কি সমস্যা নিয়ে বলে? লক্ষণ, এটা এই কোলন ক্যান্সারের লক্ষণটা হচ্ছে ভ্যারাইটিস অফ লক্ষণ। লক্ষণটা কি? অনেকে একদম ভেগ কমপ্লেন, কিছুই না, জাস্ট আমার মাঝে মাঝে একটু পেটে ব্যথা করতেছে, আবার ভালো হয়ে যাচ্ছে, এটা নিয়ে খুব কোনো ইস্যু না। যেটা রোগীর মানে যে প্রবলেমটা নিয়ে রোগীরা বেশি মানে অ্যালার্মড হয়, যে আমার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, আমি বাথরুম করছি। এটা এখানেও একটা রোগীদের মানে প্রেজেন্টেশন, একটা ডিলে প্রেজেন্টেশন হয়। এটাও আমরা অনেক পেশেন্ট পাই যে সে বলছে আমার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে বাথরুমের সময়। এইটাকে সে খুব সিম্পল একটা ইস্যু মনে করে আমার পাইলস হয়েছে, যেটা আমাদের গ্রামগঞ্জে বা সব জায়গায় একটা খুব কমন জিনিস। তো সে তখন পাইলস হচ্ছে, তো সে তখন দেখা যায় আমি পাইলসের ডাক্তারের কাছে, পাইলসের ডাক্তারকে দ্যাট ইজ নট এনি এমবিবিএস ডক্টর, সে হয়তো বা কোনো একটা কোয়াক বা কারো কাছে গিয়ে পাইলসের চিকিৎসা গ্রামে গঞ্জে যেটা সেটা করে আসতেছে। তো এই করতে করতে দেখা যায় সে আরো অ্যাডভান্স স্টেজে চলে আসে। আর একটা জিনিস কমন প্রেজেন্টেশন যেটা থাকে, যে আমরা বলি আমাদের বইয়ের ভাষা অল্টার বায়োল হ্যাবিট, যে আমাদের একটা নির্দিষ্ট বায়োল হ্যাবিট থাকে, আমরা ডেইলি একবার বা দুবার ওয়াশরুমে যাব, বাট অনেকের ডেইলি 3বার 4বার 5বার 6বার একটু খেলেই সে বাথরুমে যাচ্ছে, বা কয়দিন তার একদম কনস্টিপেটেড, সে পায়খানা কষা, বাথরুম হচ্ছে না, কয়েকদিন পর দেখা যাচ্ছে একদম লুজ মোশন। আবার দেখা যাচ্ছে যে আপনার বাথরুমটা তার কখনো ক্লিয়ার হচ্ছে না, একটু 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 করে একটু একটু বলে আমাদের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে ডাক্তার সাহেব আমার আমাশার মতো যে সিমটম, যে বাথরুম হচ্ছে না, একটু সাদা 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 বের হচ্ছে। এই যে অল্টার একটা বায়োল হ্যাবিট, এটা একটা আমাদের কমন সিমটম। আরও কিছু সিমটম থাকে যেগুলো অ্যাডভান্স স্টেজে হয়, যে পেশেন্ট অবস্ট্রাকশন, আমাদের ভাষায় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসে, যে টিউমারটা ভিতরে হয়ে ইন্টেস্টাইনটাকে চিকন করে ফেলে, যার ফলে ওখান থেকে কোনো ময়লা
বাথরুম পাস হতে পারতেছে না, আমাদের অবস্ট্রাকশনের একটা ফিচার নিয়ে আসে। আরও কিছু প্রবলেম নিয়ে আসে, যেটা আমি বললাম পাররেক্টাল ব্লিডিং, যা বাথরুমে যে রক্ত যায়, এই রক্ত যাওয়ার কারণে দেখা যায় আপনার অনেক দিন পর্যন্ত রক্ত যাচ্ছে, সেইটাকে আসলে পাত্তা দিচ্ছে না বা সেটা নোটিসও করতে আননোটিস থাকছে। কারণ এখানে একটু বলি যে এটাও আছে, যেমন এটা আমরা এখন তাজা রক্ত এরকম না, তাজা রক্ত না, অল্টার্ড ব্লাড বলি আমরা, যে কারণ ব্লাডটা তো আসে উপর থেকে আসে, তো ওটা যখন যেতে 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 বাথরুমের সাথে মিশে যায় তখন কিন্তু এটা অল্টার্ড হয়ে যাবে। কালারটা কিন্তু একটা আমরা বলি ব্ল্যাক টেরি স্টুল, আচ্ছা, যে আলকাতরার রঙের মতো একটা কালার হয়। তো এখন প্রবলেমটা যেটা হলো আমাদের শহরে মানুষদের এটা একটা প্রবলেম, যে আগে এখন কি সবাই হাই কমোড ইউজ করে, যার ফলে এই যে বাথরুমটা হচ্ছে অল্টার্ড যে স্টুলটা হচ্ছে, এটা কিন্তু সে আননোটিসড। তো এখন আমি যদি নোটিস করতে পারি পেশেন্ট, তাহলে সে সাথে সাথে হয়তো চলে আসতে পারে, কিন্তু দীর্ঘ সময় আননোটিসড থাকলে সেটা এটা বুঝতে পারে না। এবং যখন না বুঝতে পারে তখন দেখা যায় যে আপনার এই যে রক্তশূন্যতা ডেভেলপ, অ্যানিমিয়া ডেভেলপ করে যায়। ইভেন অনেক পেশেন্ট আমাদের কাছে আসে না, আপনার এই অ্যানিমিয়া হতে হতে সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, আচ্ছা, আনকনশিয়াস হয়ে যাচ্ছে। তখন কারণ কি এটা কেন হচ্ছে, মেডিসিন ডাক্তারের কাছে গেলো, অন্য হসপিটালে গেলো, ইভ্যালুয়েশন কি, কারণ কি, তার অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া কিসের জন্য অ্যানিমিয়া হলো, তখন হয়তো বা বিভিন্ন অ্যানিমিয়ার কারণ ইভ্যালুয়েশন করতে গিয়ে দেখা গেল যে তার কোলনে কোনো আলসার বা সেখানেও কিছু সময় চলে যাচ্ছে, এবং সেটা কিন্তু অনেক অ্যাডভান্স স্টেজ হয়ে যাচ্ছে, কারণ সে রক্ত যেতে 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 অ্যানিমিক হয়ে যাচ্ছে, আবার ইভেন অ্যানিমিক হার্ট ফেইলিউর নিয়েও আসে, আসলে দেন ইভেন আবার আপনার যদি এটা কোনো অর্গানে চলে যায়, যেটাকে বলি মেটাস্টেসিস, একটা অর্গান থেকে আরেকটা অর্গানে ছড়িয়ে যাচ্ছে, তখন তার লিভারে চলে যেতে পারে। লিভারে চলে গেলে লিভারে যে ওই লোকেশন আপার অ্যাবডোমেনে পেইন হবে, বা তার আপনার লাংসে চলে যেতে পারে, লাংসে চলে গেলে কাশি হবে, শ্বাসকষ্ট যেটা। আমরা আসছি আসলে একটা বিরতি নিয়ে আসি। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে, একটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে আসছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক একটা বিরতির পর ফিরে এলাম, কেমন আছেন অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি কোলন ক্যান্সার নিয়ে, এবং এ বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন ডাক্তার নাহিদ হোসেন, কনসালটেন্ট ও মেডিকেল অনকোলজিস্ট, আসগর আলী হাসপাতাল। লক্ষণ নিয়ে আপনি কথা বলছিলেন আসলে, যে আসলে যদি ছড়িয়ে পড়ে, আপনি বলছিলেন না, তাহলে যদি অ্যাগ্রেসিভ হয়ে যায়, অনেক ক্ষেত্রে আপনারা হয়তো পেয়ে থাকেন যে অ্যাডভান্স হয়ে গেছে ক্যান্সারটা, তখন অন্য অর্গানে ওটা ছড়াতে পারে। আপনি বলছেন লিভারে যেতে পারে, লাংসে যেতে পারে, অ্যাবডোমিনের মানে পেটের ভিতরে আদার যে অর্গান আছে ওগুলোর মধ্যে যেতে পারে। আচ্ছা, এবং সেই অনুযায়ী আবার তখন সেটাকে আর মানে কিউরেটিভ ইন্টেন্টে চিকিৎসা করা পসিবল হয় না। আচ্ছা, তাহলে যদি অন্য সমস্যাগুলো, যেটা আপনি বললেন, হয়তো দেখা গেল সে কাশি নিয়ে আসলে, এরকম হতে পারে যে যদি লাংসে করে? হ্যাঁ, হতে পারে, কিন্তু সেটা অনেক অ্যাডভান্স স্টেজে, তার আগে তার কোলন রিলেটেড প্রবলেম কিছু আসবেই আসলে, এবং সেক্ষেত্রে আমরা বুঝবো যে অনেকটা অ্যাডভান্স। তাহলে এই লক্ষণগুলো নিয়ে সাধারণত ওয়েট লস, আপনি বলছিলেন যে ওয়েট লস হচ্ছে। আচ্ছা, আমরা জানি যে ওয়েট লস অনেক সময় বলা হয় যে ওয়েটটা কি খুব দ্রুত হ্রাস পায়, এরকম জিনিসটা ওয়েট লসের ক্ষেত্রে? ওয়েটটা দ্রুত হ্রাস পেতে পারে যখন অ্যাডভান্স হয়ে যায়, কিন্তু যখন ইনিশিয়ালি থাকে, তার একটা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই একটা আমরা বলি ক্ষুধামন্দা, বা আমার খেতে মন চাচ্ছে না, ভালো লাগতেছে, লস অফ অ্যাপেটাইট বলি আমরা, তখন খেতে পারছে না, সেটা একটা জিনিস। আমাদের কোলনের কাজ কি, ইন্টেস্টাইনের কাজ কি, আমরা ফুডটাকে অ্যাবজর্ব করি, আমাদের যে নিউট্রিয়েন্টগুলো আছে নিউট্রিয়েন্টগুলোকে আমরা অ্যাবজর্ব করছি, তো সেই অ্যাবজর্বেশনটা তো এখানে প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু আমাদের ওয়েট লস হচ্ছে এটা, এবং সেটা যখন ইনিশিয়ালি থাকে তখন একটা স্লো লেভেলেই ওয়েটটা লস হয়, কিন্তু জাস্ট যখন অ্যাডভান্স হয়ে যায় তখন আমরা খুব র্যাপিডলি, এবং সেটাকে আমরা অনেক সময় ক্যান্সার ক্যাকাক্সিয়া বলি, যে তখন আমাদের খুব দ্রুত যে বডির যে ফ্যাটের যে আমাদের মাসেলগুলো খুব দ্রুত ক্ষয় হয়ে যায়, তখন সেটা খুব অ্যাডভান্স স্টেজে। সেটা আসলে সেরকম পেশেন্ট পাওয়া যায় না যে তা না, কিন্তু তারপরে ওয়েটটা লস হচ্ছে, ধরেন যে হ্যাঁ, যে আসলে কিছু হলেও আপনার ওয়েটটা লস হচ্ছে, সেটাই আসলে ওয়েটটাও মাপা উচিত আমার। আপনি বলছিলেন যে যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে, তাই না, যে প্রতি মাসে অন্তত 2 মাসে একটু ওয়েটটা দেখা উচিত আমাদের, এটাও একটা বিষয়। এবার আমরা আসি যে আসলে কিভাবে আপনারা কনফার্ম করেন, আসলে কেমন করে বোঝেন? যেটা হলো মানে আমাদের যে ডাক্তারি টার্ম বা ডাক্তারি যে প্রসিডিউর, যে পেশেন্ট যখন আমাদের যে সিমটমগুলো নিয়ে আসলো, তখন আমরা তাকে একটা ফিজিক্যাল এক্সামিনেশন করি, এবং আমাদের প্রথম ফিজিক্যাল এক্সামিনেশন আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে কোনো একটা চাকা অনুভব করতে পারি, দেখতে পারি, অথবা সেটা যদি নাও পাই, তখন আমাদের যদি রেকটাম ক্যান্সার হয়, তখন আমরা বলি ডিআরই বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন,
যে পায়খানার রাস্তা একটা আমাদের আঙ্গুল দিয়ে আমাদের ডাক্তারি একটা পরীক্ষা আছে, সেটা করে আমরা অনেক সময় ওই ডিআরই করে রেকটাম ক্যান্সারটা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু কোলন ক্যান্সারটা তো আসলে ডিআরই করে আইডেন্টিফাই করা সম্ভব না। এবং যখন আমরা সাসপেক্ট করি যেটা একটা ক্যান্সার, কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সার হতে পারে, তখন আমাদের ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন হলো একটা কোলোনোস্কোপি। একটা ফুল কোলোনোস্কোপি করলে আমরা রেকটাম প্লাস কোলন কোনো যদি অল্টারেট কোনো জিনিস থাকে, কোনো আলসার থাকে বা কোনো পলিপ থাকে বা কোনো কিছু থাকে, তখন সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং ওই সেটিংয়ে, ওই কোলোনোস্কোপি সেটিংয়ের মাধ্যমে আমরা বায়োপসিটা নিয়ে আসি। বায়োপসিটা নিয়ে আসলে তখন আমরা দেখতে পারি যে আসলে বায়োপসি করাটা জরুরি, হোয়াট টাইপ অফ ক্যান্সার দিস ইজ। তো এটা কোলোনোস্কোপি করা আসলে সারা করা পসিবল না। তো সো যখন কোলোনোস্কোপি, এবং আমাদের দেশের মানুষের এই কোলোনোস্কোপি নিয়ে একটা একটু ভীতি থাকে, একটা ভয় কাজ করে, আমি ব্যথা পাবো কিনা, যে আমার পায়খানার রাস্তার মধ্যে একটা ঢুকে। আসলে এটা খুব এখন একটা আমরা বলি যে ডে টু ডে মানে হয়ে গেছে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা এখন একটা পেইনলেস একটা প্রসিডিউর। রুগী আসলে কোনো বেশিরভাগ ক্ষেত্রে কোনো টেরও পাচ্ছে না। তো যদি আমাদের এটা সাসপেকশন থাকে দিস ইজ কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সার, তখন আমাদের ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন ইজ কোলোনোস্কোপি। এবং এটা খুব ভালো পরীক্ষা, আপনি যেমন খুব ভালো, মানে এটাই আমাদের, মানে এটা ছাড়া আমাদের এই কোলন ক্যান্সারের ফার্দার কোনো ট্রিটমেন্ট, ফার্দার কোনো প্রসিডিউরে যাওয়ার কোনো সুযোগ নাই আদারওয়াইজ কোলোনোস্কোপি। কারণ আমি কোলোনোস্কোপি করে আইডেন্টিফাই করতে পারবো কোলনে কোন লোকেশনে আমার এই প্রবলেমটা আছে, এবং ওখান থেকে আমি আপনার বায়োপসি নিয়ে আসবো। এবং বায়োপসি নিয়ে আসলে বিভিন্ন টাইপের ক্যান্সার, কোলন ক্যান্সার থাকে, মোস্টলি ট্রিটমেন্টের সাথে এটা অনেক বড়, এটাই মেইন। তো তখন আমাদের মেইন টাইপটা থাকে অ্যাডিনোকার্সিনোমা, বা আরো কিছু টাইপ থাকতে পারে, তখন আমরা ওটা দিয়ে আইডেন্টিফাই করতে পারি যে দিস টাইপ অফ ম্যালিগন্যান্সি দিস ইজ। যখন আমাদের এটা আইডেন্টিফাই হয়ে গেল যে এটা এই ম্যালিগন্যান্সি, তখন আমাদের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যেটি দরকার স্টেজিং, এবং রোগীরাও খুব উদ্গ্রীব থাকে, আমি কোন স্টেজে আছি, আমি কোন স্টেজে আছি। তো তখন আমরা স্টেজিং ওয়ার্কআপ করার জন্য ফার্দার আরো কিছু টেস্ট করতে হয়। তো ফার্স্ট যে টেস্টটা আমরা করি সিটি স্ক্যান। যদি আমার কোলন সাসপেক্ট করি, আমরা সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন করি। সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন করলে আমরা দেখতে পাই যে কোলনের কোন লোকেশনে আছে, এবং ওইটা তখন আমরা একটা ক্লিনিক্যালি একটা আইডেন্টিফাই করতে পারি যে আমরা এটুকু ওই কোলনের 4টা লেয়ার আছে, মিউকাস লেয়ার, সাবমিউকাস, মাসেল লেয়ার, সেরাস লেয়ার, কোন লেয়ার পর্যন্ত ওটা একটা আমরা প্রিলিমিনারি ধারণা আমাদের এই মানে কতদূর আসলে আছে এটা ধারণা দেয়। এবং ওই যখন আমরা ওই কোলনের যে ওয়ালটা থেকে ভেদ করে থাকে বাইরে থেকে লিম্ফ নোড, আদার কোনো লিম্ফ নোডে যখন গেছে কিনা, এটাও আমরা এই সিটি স্ক্যানের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। একই সাথে আমরা আইডেন্টিফাই করতে পারি পেটের মধ্যে আদার্স কোনো অর্গান, লিভার আছে, আদার যেগুলো আছে, সেগুলোতে এই কোলন এই ম্যালিগন্যান্ট টিস্যুটা গেছে কিনা। তো আর যদি রেকটাম ক্যান্সার সাসপেক্ট করি, তাহলে একই সাথে এই সিটি স্ক্যান অ্যাবডোমিনের সাথে আমাদের এমআরআই অফ পেলভিস একটা করতে হয়। এমআরআই অফ পেলভিস করতে হয় এই জন্য যে রেকটামের লোকেশনটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল লোকেশনে থাকে, এবং ওখানে আমাদের সার্জারি বলেন বা আদার যেটাই বলেন না কেন, ওটা আরও একটা আমাদের জন্য একটা কঠিন ব্যাপার। সো ওইটাকে ফাইনালি ফুললি ইভ্যালুয়েশন করার জন্য আমরা তখন এমআরআই অফ পেলভিস করি। তো একই সাথে আমরা যদি পেশেন্ট যদি সলভেন্টস হয় বা আমাদের খুব মানে ক্লিন কাট দরকার, তখন আমরা সিটি স্ক্যান অফ চেস্টও করতে পারি। সিটি স্ক্যান অফ চেস্ট করলে আমরা এই রোগটা আপনি বলছিলেন যেটা চেস্টে লাংসে বা কোথাও গিয়েছি কি, হাড়েও কি যেতে পারে? হ্যাঁ, হাড়েও, তবে সেটা কোলন ক্যান্সার হাড়ে যাওয়া খুব মানে খুবই রেয়ার এবং অনেক অ্যাডভান্স, খুব যায় না যে তা না, ম্যালিগন্যান্সির কোনো আসলে ডেফিনিট কিছু বলা যাবে না যেটা হবেই না, বাট যেতে পারে, হাড়ে যেতে পারে, মাথায় যেতে পারে, সেটা খুব অ্যাডভান্স স্টেজে। তো আমরা ইনিশিয়াল যে স্টেজে পাই, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আসলে এই ব্রেন বা হাড় এগুলোতে যাচ্ছে না, তার আগে আমার লিভার, লাংস এগুলোতে যাচ্ছে। তো আমরা যখন এই ওয়ার্কআপগুলো করব, তখন আমরা একই সাথে আমাদের সিবিসি করতে হয়। সিবিসি করতে হয় যে আপনার রক্তের দেখার জন্য। আপনি বলছিলেন যে রক্ত শূন্যতা হতে পারে, বা আমাদের ট্রিটমেন্ট পারপাস পরবর্তী রোগীর যে জেনারেল কন্ডিশনটা আইডেন্টিফাই করার জন্য। একই সাথে আমাদের আরেকটা আমরা মানে মার্কার করি স্পেসিফিক ফর দ্য কোলন ক্যান্সার, দ্যাট ইজ সিইএ, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। এটা হচ্ছে একটা রক্তের পরীক্ষা। এটা কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে এটার মাত্রা বাড়তে পারে, এবং এটা মাত্রাটা বাড়লে আমরা পরবর্তীতে আমাদের যে প্রগনোসিস বা যেটা হবে ফলো আপের সময় এই জিনিসটা আমাদের কাজে লাগে, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। তো এই পরীক্ষাগুলো যখন করা শেষ হয়, তখন আমরা একটা ফাইনাল একটা ডায়াগনোসিস করতে পারি, দিস ইজ দ্য পেশেন্ট অফ কোলন ক্যান্সার, কোলনের কোন জায়গায় সে এফেক্টেড হয়েছে এবং এই পেশেন্টের স্টেজটা কি। স্টেজটা যদি একদম লোকালি থাকে, শুধু কোলনের
ভিতরে লেয়ারের ভিতরে থাকে তাহলে এটা স্টেজ 1 অর স্টেজ 2। আচ্ছা। যদি কোলনের ক্যান্সার লেয়ারটা বাইরের লেয়ারে চলে যায় তখন হয়তো স্টেজ 2। এবং যখন এই যে আমি লিম্ফ নোডের কথা বললাম আপনার আশেপাশে লিম্ফ নোড চলে যায় তখন বলতে পারি আমরা স্টেজ 3। আচ্ছা। এবং যখন লিম্ফ নোডটাকেও সে ভেদ করে আদার অর্গানে চলে যায় দ্যাট ইজ স্টেজ 4। তো যখন স্টেজ 4 হয়ে যায় তখন কিন্তু রোগীকে আমরা আর কোনো কিউরেটিভ ইন্টেন্টে চিকিৎসা করতে পারি না। আচ্ছা। যে তাকে আমি এই ভরসা দিব যে আপনাকে আমি অপারেশন করব বা আদার্স আমি এই কেমোথেরাপি দেবো, এটা করব, এটা করলে যে আপনি ফুললি কিওর হয়ে যাবেন, তখন আর আমাদের কিউরেটিভ ইন্টেন্টে চিকিৎসা থাকে না। আচ্ছা। তখন আমাদের চিকিৎসাটা করতে হয় যে প্যালিয়েশন বা রোগীকে একটু শান্তি দেওয়া, রোগীকে একটু ভালো রাখা। তো অনেক সময় তখন দেখা যায় আমাদের ওই রোগটা আদার্স অর্গানে চলে গেছে, স্টেজ 4 হয়ে গেছে, বাট লোকালি তার ডিজিজটা নালীটাকে অবস্ট্রাকশন করে রাখতেছে, বাধাগ্রস্ত করে রাখতেছে, যার ফলে আমাদের যে মলত্যাগ যেটা করা দরকার সেটা করা যাচ্ছে না। তখন আমরা অনেক সময় দেখা যায় এই রোগীটাকে এই মলত্যাগের একটা বাইপাস রাস্তা করার জন্য একটা কোলোস্টমি বা আইলোস্টমি একটা করে একটা অপারেশন করে ওটা করে দিয়ে আমরা হয়তো বা পরবর্তী কেমোথেরাপি বা আদার্স ট্রিটমেন্ট নিয়ে মানে হচ্ছে স্টেজ যত বাড়বে মানে ততই ডিজিজটা ততই বেশি অ্যাগ্রেসিভ হবে বা অ্যাডভান্স হবে। আচ্ছা। আর যদি স্টেজ আর্লি স্টেজে থাকে তখন সেটা ট্রিটমেন্ট আবার অন্যরকম। সেটা আর্লি স্টেজে থাকলে আমরা এই পেশেন্টটাকে অপারেশন করে পরবর্তীতে অপারেশন করার পরে আমরা আবার হিস্টোপ্যাথোলজি করে দেখতে পারি যে আমি কি অপারেশন করলাম, কতটুকু কি আছে সেটা ফুলি আইডেন্টিফাই করে তখন আমাদের একটা কিউরেটিভ চিন্তা থাকে যে না আমরা রোগীটাকে ইনশাআল্লাহ পুরোপুরি ভালো করে ফেলব। তাহলে একটু এখানেই জেনে নিই তাহলে স্টেজের উপর নির্ভর করে যদি স্টেজ মানে আর্লি স্টেজ তাহলে একেবারে পুরোপুরি ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যে আমরা বলি যে স্টেজ 1 এ প্রায় 80 to 85% চান্স টু ফুললি কিওর, একেবারে পুরোপুরি কিওর হয়ে যাবে। স্টেজ 2 তে যেটা বলি আমরা 75% চান্স থাকে। স্টেজ 3 তে দেখা যায় 50 to 55% চান্স টু কিওর, বাট স্টেজ 4 এ গিয়ে দেখা যায় অনলি 6% চান্স টু কিওর। দিস ইজ ভেরি লেস অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, মানে তখন কঠিন হয়ে যায় আসলে মানে পুরোপুরি ভালো করা। বয়সের কি কোনো ব্যাপার আছে এক্ষেত্রে? না, এক্ষেত্রে স্টেজের ক্ষেত্রে স্টেজের ক্ষেত্রে বয়স মানে যে বয়সেই হোক দিস ইজ দ্য প্রসিডিউর টু আইডেন্টিফাই দ্য স্টেজ এন্ড এবং প্রগনোসিসটা ওরকম। প্রগনোসিসের ক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে। প্রগনোসিসের ক্ষেত্রে ব্যাপারটা আছে যে সেক্ষেত্রে আপনার বয়সটা একটা ব্যাপার আছে যে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট একটা এল্ডারলি পেশেন্ট, আমি পেশেন্টকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটাকে করতে পারছি না, যে অপারেশন করতে পারছি বা কেমোথেরাপি দেওয়া লাগতেছে এটা আমি যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেভাবে করতে পারছি না, হয়তো এই অপারেশনটা নেয়ার মতো ধকল শারীরিক তার অবস্থা নাই। আবার একটা আছে যে আপনার আমি যেটা বললাম আপনাকে, অনেক পেশেন্ট আছে যে সে আসি অবস্ট্রাকটিভ ফিচার নিয়ে, অবস্ট্রাকশন হয় অনেক সময় রোগী পারফোরেশন পর্যন্ত হয়ে যায়। যে পেশেন্ট অবস্ট্রাকটিভ ফিচার বা পারফোরেটিভ ফিচার নিয়ে আসে সেই পেশেন্টের প্রগনোসিস খুব খারাপ। আর একটা থাকে আমি যে আপনার বায়োপসি করলাম তখন আমি ম্যালিগনেন্সি পেলাম, একটু গ্রেডিং থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 বা হাই গ্রেড। যে পেশেন্টটা হাই গ্রেডের পেশেন্ট তার প্রগনোসিস খারাপ থাকে। আর একটা বললাম যেটা সিইএ লেভেল, সিইএ লেভেলটা যদি হাই, ক্যান্সার মার্কার যেটা ক্যান্সার মার্কার সেই লেভেলটা যদি হাই থাকে সেক্ষেত্রে প্রগনোসিসটা রিলেটিভলি পোর হয়ে যায় আসলে, মানে যত বেশি হবে তত আপনাদের জন্য খারাপ হবে। তো এবার একটু আসি আমরা তাহলে চিকিৎসা পদ্ধতিগুলো কি? আমরা তো জানি যে ক্যান্সারের তো অনেক চিকিৎসা পদ্ধতি। আমরা আসলে এই কোলন ক্যান্সারকে যেটা আমি প্রথমেই বলেছি যে আসলে কোলন এবং রেকটাম যেটা আলাদা পার্ট। আমরা যখন রেকটামটা হচ্ছে আমাদের নিচের পার্টটা আর কোলনটা হচ্ছে আমাদের কি আমাদের বৃহদান্ত্র যেটা বলি, লার্জ ইন্টেস্টাইন যেটাকে বলি, যে স্মল ইন্টেস্টাইনের পরে যে পার্টটা ওখান থেকে অ্যাসেন্ডিং কোলন, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল হচ্ছে আমাদের কোলন। এর মধ্যে রেকটাম এবং অ্যানাল ক্যানালের ট্রিটমেন্ট মডালিটি একটু চেঞ্জ, এর বাকিটা ট্রিটমেন্ট মডালিটি সেম। যেটা বললাম আমি, যদি স্টেজ 1 এবং স্টেজ 2 থাকে তখন ট্রিটমেন্ট অপশন ইজ সার্জারি। তো আমি সার্জারি করবো যেটা এন ব্লক রিসেকশন বলি আমরা। মানে এই সার্জারিটা অনেক সময় যদি একদম স্টেজ 1 এ থাকে তখন আমরা শুধু ওই যে এন্ডোস্কোপিক মিউকোসাল রিসেকশনও করে ফেলতে পারি, যে শুধু মিউকোসাল লেয়ার, মাসেল লেয়ার, মিউকোসাল লেয়ারে আছে, জাস্ট আমি এন্ডোস্কোপি করে এন্ডোস্কোপিক্যালিও সম্ভব। তবে আসলে এত আর্লি স্টেজে পেশেন্ট পাওয়াটা আমাদের কাছে আসে না। তো এটা থিওরিটিক্যাল একটা কথা। এর চেয়ে যদি অ্যাডভান্স স্টেজে আসে, স্টেজ 1 বা 2, সেক্ষেত্রে আমরা
এখন যেটা করে ল্যাপারোস্কোপিক্যালি সার্জারিও করা সম্ভব। আচ্ছা, ল্যাপারোস্কোপিক্যালি সার্জারি করবে যেটুকু টিউমারটা আছে ওই জায়গাটা কেটে ফেললে আশেপাশে যে আমাদের লিম্ফ নোডটা আছে সেই লিম্ফ নোডে যদি আমার ডিজিজ থাকে তাও আমার আনতে হবে, না থাকলেও আমার লিম্ফ নোডটা সার্জারির সময় নিয়ে আসতে হবে। এবং অ্যাটলিস্ট আমরা বলি অন্তত 12টা লিম্ফ নোড নিয়ে আসতে হবে। আচ্ছা, কারণ 12টা লিম্ফ নোড নিয়ে এসে লিম্ফ নোড মানে লসিকা গ্রন্থি বলে, এগুলোতে ছড়িয়ে যায় প্রথমেই ছড়ানোর প্রথম ছড়ায় এই লিম্ফ নোডে। আচ্ছা, যার ফলে আমি হয়তোবা এমআরআই সিটি স্ক্যান করে দেখলাম যে লিম্ফ নোড নর্মাল। আমাদের কিছু রেডিওলজিক্যালি কিছু আর্কিটেকচার আছে যেটা দেখে বোঝা যায় যে দিস ইজ ম্যালিগনেন্ট লিম্ফ নোড অর নর্মাল লিম্ফ নোড। তারপরও ওটা তো একটা থিওরিটিক্যাল ব্যাপার। যখন এটাকে আমি ফুল হিস্টোপ্যাথোলজি করব তখন এটা আমার থাকতে হবে। সো অ্যাটলিস্ট আমরা বলি ল্যাপারোস্কোপি করি আর ল্যাপারোটমি যেটাই করি না কেন অ্যাটলিস্ট 12টা লিম্ফ নোড নিয়ে আসতে হয়। তা নিয়ে আসলে তখন আমি হয়তোবা প্রি অপারেটিভ দেখলাম সিটি স্ক্যানে বা এমআরআইতে দেখলাম যে আমার লিম্ফ নোডগুলো নেগেটিভ, বাট আমি যখন আফটার সার্জারি লিম্ফ নোডগুলো নিয়ে আসি তখন দেখলাম যে আপনার লিম্ফ নোড একটা লিম্ফ নোড পজিটিভ আছে। তো যখন লিম্ফ নোড পজিটিভ হয়ে যায় তখন তো আপনার স্টেজ হয়ে যাচ্ছে 3, এবং তখন লিম্ফ নোড যখন পজিটিভ হয়ে যাবে তখন আপনার এই অপারেশন পরবর্তী যে ট্রিটমেন্ট সেক্ষেত্রে আমরা অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট বলি। ওই সময় কেমোথেরাপি চিকিৎসার আলাদা ইয়েতে যেতে হবে। আমরা আসবো আপনার কাছে, আরেকটা বিরতি নিয়ে নিই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কোলন ক্যান্সার নিয়ে কথা বলছি। ডাক্তার নাহিদ হোসেন আছেন আমাদের সাথে, ক্যান্সার বিশেষজ্ঞ, মেডিকেল অনকোলজিস্ট। চিকিৎসা নিয়ে আপনি বলছিলেন, সেখানেই আসি। আসলে আপনি সার্জারির একটা রোলের কথা বললেন যে অপারেশন করা যেতে পারে। সার্জারি একটা রোল না, কোলন ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি ইজ দ্য মেইন রোল অফ ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা, আমরা যদি কোলন ক্যান্সারকে সার্জারি করতে না পারি তো নো চান্স টু কিওর অফ দিস কোলন ক্যান্সার। তাহলে অপারেশন ইজ দ্য মেইন ট্রিটমেন্ট অফ কোলন ক্যান্সার। আচ্ছা, তো যখনই আমার পেশেন্টটা আমার কাছে আসলো, আমাকে ইমিডিয়েটলি পেশেন্টের ডায়াগনোসিস করে স্টেজিং ওয়ার্ক আপ করে যদি দিস পেশেন্ট ইজ ফিট ফর সার্জারি এবং পেশেন্ট ইজ সার্জিক্যাল স্টেজে আসে তখন আমাদের সাথে সাথে সার্জারি করে ফেলতে হবে। এবং আমি যেটা বললাম স্টেজ 1-2 ক্ষেত্রে আমার সার্জারি ফার্স্ট প্রায়োরিটি করতে সাথে করে ফেলতে হবে। সার্জারি বিভিন্ন মডালিটি আমি আপনাকে বললাম, ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি, ওপেন ল্যাপারোটমি ভাবে করতে পারি, এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট পার্ট সার্জারি ক্ষেত্রে আমরা যেটা বলি সিনক্রোনাস কিছু লিশন থাকে। যে আমি হয়তোবা ধরতে পারলাম কোলনের এই জায়গায় একটা লিশন আছে 20 সেন্টিমিটারে, কিন্তু হয়তোবা 28 সেন্টিমিটার একটা লিশন আছে। সো যখন আমি সার্জারি করব ওইটাকে একটু চেক করে নিলে ভালো, তাহলে একবারেই আপনি অপারেশন করে ফেলতে পারবেন। না হলে অনেক সময় আমরা এরকম পেশেন্টও পাই যে আমি একটা লিশনকে অপারেশন করে ফেলছি কিন্তু যে সিমটমের জন্য সে ডাক্তারের কাছে আসছে সিমটমটা তার রিলিভ হচ্ছে না, তখন তাকে দেখা যায় যে খুঁজে দেখা যায় না তার তো সিনকোনাস আরো একটা টিউমার কোথাও রয়ে গেছে। তাহলে অপারেশন করলে ভালো মতো দেখে নিতে হবে, পুরো করতে হবে। আর যখন স্টেজ 3 হয় তখন দুইটা প্রবলেম অনেক সময় অ্যারাইজ করে যে পেশেন্টটাকে এই অবস্থায় সার্জারি করলে ফুল কিওর মানে কি বলে আরজিও রিসেকশন নেগেটিভ মার্জিন নিয়ে আমরা ফুল সার্জারিটা করতে পারবো না। সেক্ষেত্রে অনেক সময় মেডিকেল অনকোলজিস্ট এবং সার্জন দুজন বসে একটা ডিসিশন নেবেন যে না এই পেশেন্টকে আমরা এখন সার্জারি করতে পারবো না, আগে নিউ অ্যাডজুভেন্ট যে অপারেশনের আগে কোনো ট্রিটমেন্ট মডালিটি বা কেমোথেরাপি আমরা কিছু দিয়ে নিতে পারি, দিয়ে এটা একটু ডাউন স্টেজিং করে তখন টিউমারটাকে ছোট করে অপারেশন করতে পারি। আর স্টেজ 4 এর ক্ষেত্রে যেটা বললাম আসলে তখন তো সার্জারিটা আর কিউরেটিভ ভাবে পসিবল না, তখন হয়তো আমরা সার্জারি যেটা করি ওই যে আপনাকে আমি একটু আগে যেটা বললাম যে একটা কোনো যদি ব্লক হয়ে যায় বাইপাস পাথওয়ে করে দিতে পারি। এবং সার্জারির পরে যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো জায়গা থেকে করতে হয়, ভালোভাবে করতে হয়। এবং এই হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখে আমরা অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট লাগবে কিনা বা সার্জারি পরে কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা এটা আইডেন্টিফাই করি। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আসলে সেই পয়েন্ট তো আর বলার কিছু নেই, অনেকগুলো আমাদের পয়েন্ট আছে যে টিউমারটা হাই গ্রেড কিনা, টিউমারটা লিম্ফোভাস্কুলার ইনভেশন আছে, এগুলোতে ইনভেশন আছে কিনা, পেনিউরাল ইনভেশন আছে কিনা, মানে স্টেজিং এর আরো ছোট পয়েন্ট আছে, সেগুলো দেখে আমরা তখন ডিসিশন নেই যে না এই পেশেন্টটাকে আমাদের পরবর্তী ট্রিটমেন্ট লাগবে কিনা। আর রেকটাম ক্যান্সারটা আবার একটু
আমি যেটা বললাম একটু ট্রিটমেন্ট আর একটু সেক্ষেত্রে যে হ্যাঁ সেক্ষেত্রেও আমাদের সার্জারি ইজ দ্য মেইন স্ট্রিম অফ ট্রিটমেন্ট, বাট সেক্ষেত্রে আমরা দেখা যায় পেশেন্ট রেকটাম ক্যান্সারের পেশেন্ট আসলেই আমরা সার্জারি করে ফেলি না। আচ্ছা আচ্ছা। রেকটাম ক্যান্সার যে লোকেশনটা একটু সার্জারি করার জন্য একটু টাফ লোকেশন, একটু কঠিন লোকেশন। তো সেক্ষেত্রে আমরা যেটা পেশেন্টকে করি এই স্টেজিং দেখে অনেক সময় আমরা নিউ অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট করি। নিউ অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট আমরা কেমোথেরাপিও দেই, আবার আমরা রেডিওথেরাপিও দেই। যে যদি রেকটাম ক্যান্সারে দেখি যে এমআরআই করে দেখি পেশেন্টের লিম্ফ নোড পজিটিভ থাকে, তাহলে তখন আমরা হয়তো বা আগে কেমোথেরাপি দেই, কেমোথেরাপি শেষ করে রেডিওথেরাপি দেই। অথবা লিম্ফ নোড যদি নেগেটিভ থাকে তখন আমরা পেশেন্ট ডাইরেক্ট রেডিওথেরাপি দিই। রেডিওথেরাপি দিয়ে ডাউন স্টেজিং করে দেন অপারেশন। আর একদম যদি আর্লি স্টেজে থাকে তখন আমরা হয়তো অপারেশনও করে ফেলি। অপারেশন করে ফেলে ওই হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখে পরবর্তী ট্রিটমেন্টের যে প্ল্যানটা এইটা আমরা এটা দিয়ে থাকি। তাহলে আসলে 3 ধরনের চিকিৎসায় এখানে লাগছে। কোলন ক্যান্সারে অপারেশন এবং সার্জারি, সার্জারি এন্ড কেমোথেরাপি। রেকটাম ক্যান্সারে 3টাই আসলে রেডিওথেরাপিটা এক্সট্রা যোগ করতে হয়। কিন্তু কোলনের ক্ষেত্রে ইউজুয়ালি রেডিওথেরাপি লাগে না। আচ্ছা, এখন একটু আসি যে এই যে আপনি বললেন সার্জারির বিষয়গুলো, আসলে তো এটা মানে কি এখন বাংলাদেশে কি অবস্থায় আছে? এই সার্জারি বাংলাদেশে অনেক আগে থেকেই হয়, আর এখন তো আরো হয় সারা বাংলাদেশেই হয়। কারণ এই কোলোরেক্টাল সার্জারি, এটা কোলোরেক্টাল সার্জারি আলাদা ডিসিপ্লিন আছে, প্লাস সার্জিক্যাল মানে একটা ডিসিপ্লিন আলাদা হয়েছে, ডিসিপ্লিন কোলোরেক্টাল সার্জারি আছে, সার্জিক্যাল অনকোলজি একটা ডিসিপ্লিন আছে। ইভেন আমাদের যারা জেনারেল সার্জন তারাও অনেক জেনারেল সার্জন এই অপারেশন খুব ভালো করেন। সো এই অপারেশন এটা বাংলাদেশের শুধু নট অনলি ঢাকা শহর, পুরো বাংলাদেশের সব জায়গায় এই সার্জারিটা খুব অ্যাভেলেবেল। এখন এক্ষেত্রে যেটা ব্যাপারটা হলো যে হ্যাঁ ওই যে আমি একটা বললাম মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, যে হয়তো বা অপারেশন আগে একটা অনকোলজিস্টের সাথে কথা বলা, একটা ডিসকাশন করার দরকার। এটাই একটু বলি যে ক্যান্সারের ক্ষেত্রে আপনারা যে আমরা শুনি যে সমন্বিত, অনেকেই বলেছেন আসলে যে একটা সমন্বিত একটা চিকিৎসা পদ্ধতি দরকার। ক্যান্সার চিকিৎসা পদ্ধতিটাই হচ্ছে সমন্বিত চিকিৎসা পদ্ধতি, কারণ ক্যান্সারের চিকিৎসা একটা গাইডলাইন আছে। এখন যেটা প্রবলেমটা হলো আমাদের দেশে স্পেসিফিক ভাবে এরকম কোনো গাইডলাইন, আমাদের নিজস্ব তৈরি করা গাইডলাইন নাই। আমরা যেটা মানে বিদেশের তৈরি করা এনসিসিএন গাইডলাইন, আমেরিকান ক্যান্সার সোসাইটির গাইডলাইন, এরকম এসমো বা ইউরোপিয়ান সোসাইটির গাইডলাইন, এই গাইডলাইনগুলো আমরা ফলো করি। তো এই গাইডলাইনগুলো ফলো করার জন্য আমরা এই যে ক্যান্সারের ট্রিটমেন্টের মেইন বক্তব্যটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, যে এমডিটি টিম। যে আপনি সার্জন, আমি একজন মেডিকেল অনকোলজিস্ট, একজন রেডিয়েশন অনকোলজিস্ট, একজন হিস্টোপ্যাথোলজিস্ট, একজন রেডিওলজিস্ট। কারণ অনেক সময় যে আপনি যে সিটি স্ক্যান এমআরআই করছি আমি, এটা হ্যাঁ একটা রিপোর্ট আসছে, কিন্তু আমি ফিল্মে দেখছি না, আর একটু ব্যাপার আছে, আমার আরো কিছু কোয়ারি থাকতে পারে, সার্জনের কিছু কোয়ারি থাকতে পারে। তখন যদি আমার টিমে আমার সাথে যদি ওই রেডিওলজিস্ট উপস্থিত থাকে, তাহলে এটা আমার জন্য আরো হয় যে আমি যে পয়েন্টগুলো তাকে কোয়ারি করতে হবে সেটা অ্যান্সার দিতে পারছি। সো এই একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, এটা হিস্টোপ্যাথোলজিস্ট এইটা তিনি হয়তো তার মতামতটা দিলেন স্পেসিফিক ভাবে। তো এই চিকিৎসার জন্য এটা খুবই খুবই জরুরি। বাট আসলে দুঃখজনক হলো যে আপনি যে কোশ্চেনটা করছেন সার্জারি অ্যাভেলেবেল, হ্যাঁ সার্জারি অল ওভার দ্য কান্ট্রি ইজ অ্যাভেলেবেল, বাট এই এমডিটি টিম বা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচটা এইটা আসলে সব জায়গায় অ্যাভেলেবেল না, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্যান্সার ট্রিটমেন্ট। এবং এই টিম অ্যাপ্রোচটা যখন আমাদের ফুলফিল হবে বা এটা আমরা সবাই ফলো করব, হয়তো বা আপনার সুযোগ আছে, আমার সুযোগ আমি তারপর ফলোও করছি না, এই টিম অ্যাপ্রোচটা যখন ফলো করব তখনই আমাদের আসলে ক্যান্সার ট্রিটমেন্টটা যে যতটা পারফেক্ট পূর্ণতা পাবে। সো আপনি যেটা বলছেন যে এই সার্জারি সম্ভব কিনা, অফকোর্স দিস ইজ পসিবল, অফকোর্স দিস সার্জারি ইজ পসিবল অল ওভার দ্য কান্ট্রি, নট অনলি কেমোথেরাপিও হয়তো কেমোথেরাপি অল ওভার দ্য। এখন ধরেন আমাদের অনকোলজিস্টের পরিমাণ কম, মেডিকেল অনকোলজিস্টের পরিমাণ আমরা খুবই কম, তারপরও কেমোথেরাপিও বলতে গেলে অন্তত অল ওভার দ্য কান্ট্রি সেই উপজেলা শহরে না হলেও ম্যাক্সিমাম বিভাগীয় শহরে এবং জেলা শহরেও একটা, কারণ আমরা জানি যে মেডিকেল কলেজ যেগুলো আছে বিভাগীয় শহরে হয়তোবা আমাদের এরকম পোস্ট না থাকলেও সম্ভব, বাট ওই যেটা বললাম যে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই ডেভেলপ করছে না। এইটা যত তাহলে একটা গাইডলাইনও দরকার এখানে আমার মনে হয়, অবশ্যই গাইডলাইন দরকার, এবং সেই গাইডলাইনটা আমরা এখন যেটা বললাম বিদেশি গাইডলাইন ফলো করছি, এবং এই গাইডলাইনটা আমাদের দরকার, এবং এই গাইডলাইনটা
তৈরি করার জন্য আমাদের আসলে নট অনলি কোলন, রেসপেক্টিভ ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন সব ক্যান্সারের ক্ষেত্রে রেসপেক্টিভ ডিসিপ্লিন সোসাইটি বলেন বা আমাদের যারা অথরিটি আছেন, এরা যদি এটা নিয়ে অগ্রসর হয় তখন অবশ্যই গাইডলাইনটা করা সম্ভব, এবং সেই গাইডলাইনটা করতে হবে এমনভাবে যে না আমরা প্রত্যেকেই গাইডলাইনটা ফলো করতে বাধ্য। মানে ফলো করলে তাহলে আপনি যেটা বলছিলেন যে চিকিৎসার যে আসলে মানে আপনি যদি ভালো একটা আউটকাম পেতে চান, একটা ভালো রেজাল্ট যদি পেতে চান, তাহলেও তো এই জিনিসগুলো খুব জরুরি। একজন হয়তো দক্ষ সার্জন অপারেশন করলেন, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু তারপরেও তো আর অনেক কিছু থাকে, অনেক ব্যাপার সেবা। ওটাই একটু বলি যে ফলো আপের একটা বিষয় আছে, খুব বড় ব্যাপার এই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে। সেটা আসলে বলেন তো। ফলো আপ ব্যাপারটা হলো কি, ফলো আপ করি কোন পেশেন্টকে, সব পেশেন্টকেই ফলো আপ করি, কিন্তু ফলো আপটা হলো যে আমি ট্রিটমেন্ট করলাম, সার্জারি করলো, কেমোথেরাপি সেলো, রেডিওথেরাপি সব শেষ, এখন আই ক্যান ডিক্লেয়ার দিস পেশেন্ট ইজ কিওর্ড, ফুললি কিওর্ড, তার অ্যাপারেন্টলি কোনো ডিজিজ তার বডিতে নেই, তো সো পেশেন্ট চলে যাচ্ছে। তো তাকে আমরা একটা ফলো আপ প্রোটোকল দিয়ে দিই, আপনি 3 মাস পরে বা 4 মাস পরে ইনিশিয়ালি প্রথম 1 বছর বা 2 বছর 3 মাস পর আমাদের কাছে আসেন। আসলে যেটা হয়, রোগীর সাথে আমরা কথা বলি যে বাবা আপনার কি সমস্যা, কি আছে, হ্যাঁ আমার এই প্রবলেম আছে, সে যে প্রবলেমটা বলবে স্পেসিফিক ওই প্রবলেম নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, বা আমরা তাকে কিছু এক্সামিনেশন করে দেখব যে তার কোনো প্রবলেম সাইন যেগুলোকে বলি আছে কিনা, দেন আমরা কিছু রুটিন টেস্ট করি। আচ্ছা, সেই রুটিন টেস্ট করে দেখি যে তার কোনো রিকারেন্স হচ্ছে কিনা। রিকারেন্স দ্যাট ইজ লোকাল রিকারেন্স হতে পারে, যেখানে অপারেশন আমরা করেছি, মানে আবারও ক্যান্সার হতে পারে আর কি, ব্যাক করতে পারে, এবং এটা প্রথম 2 বছরের মধ্যে ব্যাক করার চান্স খুব বেশি। আচ্ছা, তো সো এই 2 বছর আমরা 3 মাস বা হয়তো বা ফার্স্ট ইয়ারে 3 মাস, সেকেন্ড ইয়ারে 4 মাস পর আমরা তাকে একটা ফলো আপ, প্রথম 2 বছর প্রথম চিকিৎসার পরে, দেন আফটার 2 ইয়ার্স 6 মান্থলি আচ্ছা আমরা প্রতি 6 মাস পর ফলো আপে আসতে বলি। তো আসলে তখন আমরা রুটিন কিছু টেস্ট করে দেখি যে না তার ডিজিজটা ব্যাক করেছে কিনা। অনেক সময় দেখা যায় যে এখানে আমরা অপারেশন করছি, লোকালি রিকারেন্স হয়ে যাচ্ছে, তা লোকাল রিকারেন্স হয়ে গেলে তখন আমরা আইসোলেটেড ভাবে ওই জায়গাটাকে আবার অপারেশন করতে পারি বা অন্য কোনো কিউরেটিভ ট্রিটমেন্টে একটা যেতে পারে। সো এই ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় রোগীরা আসে নট অনলি কোলন ক্যান্সার, অনেক ক্যান্সারের ক্ষেত্রে যে ডাক্তার বলছে আমি ভালো হয়ে গেছি আর কোনো খবর নাই, তো সে তাকে 3 মাস পর আসতে বললাম, তো সে 3 মাস পর আসলো, আমি পরীক্ষা দিলাম, দেখলাম সে ভালো হয়ে গেছে, ভালো আছে, তো তাকে আবার 3 মাস পর আসতে বললাম, সে তখন একটু রিল্যাক্টেন্ট হয়ে গেল, আসলো না। ডাক্তার কাছে গেলাম, একই কথা বলছে, সে একই টেস্ট দিতেছে, রিল্যাক্টেন্ট হয়ে গেল, আমি তো ভালো আছি। তো সে তখন আবার যখন আসে 6 মাস 1 বছর 1.5 বছর পর, তখন দেখা যায় সে নট অনলি লোকাল রিকারেন্স, সে একটা বিভিন্ন জায়গায় মেটাস্টেসিস নিয়ে আসছে, তখন তো আর কিছু করার থাকে না। বরং সে যদি রেগুলার বেসিস ফলো আপে আসতো, তখন আমরা দেখতে পারতাম যে না কোনো একটা জায়গায় প্রবলেম তৈরি হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট যে ক্যান্সার রোগীর ক্ষেত্রে মানে পুরোপুরি ভালো হয়ে যাওয়ার পরও তার একটা চান্স থাকে যে আবারও ক্যান্সারটা হতে পারে। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, এটা ক্যান্সার রোগীর কাউন্সিলিংটা ডিউরিং দ্য ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। কারণ এই কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট এই জন্য, আপনি যখন আমি বললাম কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সার মেইন ট্রিটমেন্ট ইজ সার্জারি, তো ডক্টর সার্জারি করে দিল, পেশেন্টের মাইন্ডসেট থাকে এইটা যে আমার রোগ ছিল, ডাক্তার সার্জারি করে ফেলে দিছে, আমাকে সার্জন বলছে, ডাক্তার সাহেব বলছে আমি ভালো হয়ে গেছি, সো আমার তো আর কোনো চিকিৎসা দরকার নেই। তখন আপনি অনকোলজিস্ট আমার কাছে আসেন, আমি তাকে বলি যে হ্যাঁ আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু আপনাকে এখন কেমোথেরাপি দেওয়া লাগবে। তখন সে আরে আমার সার্জন বলছে আপনি ভালো হয়ে গেছেন, আপনিও বলতেছেন আমি ভালো হয়ে গেছি, তাহলে আমি কেমোথেরাপি কেন দেব? বাট কেমোথেরাপি এখানে দিতে হবে যে আপনার রিকারেন্সটা যেন না হয়, কারণ আপনার যে মাইক্রোমেটাস্টেসিস আছে সেটা আমরা জানি না, সেটা আমাদের কোনো আইডেন্টিফাই করা পসিবল না, সেটাকে প্রিভেন্ট করার জন্য। কিন্তু এই যে এইটার জন্য রোগীকে একটা পারফেক্ট কাউন্সিলিং বা একটা অ্যাডুকুয়েট কাউন্সিলিং দরকার, এবং এই কাউন্সিলিং এর অভাবেই আমাদের অনেক রোগী, এটা নিয়ে অনেক কথা আছে আসলে, সেটাই তাহলে এটা খুব জরুরি, খুবই জরুরি এই কাউন্সিলিংটা। তো এই কাউন্সিলিংটার জন্য সে ট্রিটমেন্ট কমপ্লিট করছে, সে আমি সার্জারি শেষ। তো সো এটা খুবই একটা এখানে ওই সমন্বিত প্রচেষ্টার কথাটাই আসছে, সমন্বিত প্রচেষ্টা আসলে সবারই ওইভাবে বলা উচিত। হ্যাঁ, সমন্বিত প্রচেষ্টা। এখন যখন আপনি এক টেবিলে বসে বলছেন রোগীকে, তখন রোগী বা রোগীর লোককে বলছেন, তখন সে তো এটা বুঝতে পারতেছে, কিন্তু আপনি যখন আপনার চেম্বারে বসে এক কথা বলে দিলেন, আমার কাছে সবাই একটু ডিফারেন্ট কথা শুনছেন, তখন তো সে একটা বায়াসড হয়ে যাচ্ছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জানতে চাই যে স্ক্রিনিং এর কোনো বিষয় আছে কিনা এই কোলন ক্যান্সার? কোলন ক্যান্সার স্ক্রিনিং ইজ ভেরি
ভেরি ইম্পর্টেন্ট কোলন ক্যান্সারে। আমরা ইউজুয়ালি যেটা বলি যে আফটার 50 ইয়ার্স কোলন ক্যান্সার হতে পারে। সো ইউজুয়ালি যারা নর্মাল পপুলেশন, যাদের কোনো রিস্ক ফ্যাক্টরগুলো নাই, যে রিস্ক ফ্যাক্টরগুলোর কথা আমি আপনাকে অনুষ্ঠানের শুরুতেই বলেছি, যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নাই তারা আফটার 50 ইয়ার্স স্ক্রিনিং শুরু করবে। এবং স্ক্রিনিংটা কি, প্রতি 3 বছর পর পর ফিকাল অকাল ব্লাড টেস্ট। আচ্ছা, নর্মাল পারসন আপনি 3 ইয়ারলি ফিকাল স্টুল নিয়ে পরীক্ষা করলেন। আচ্ছা। ওখানে যদি পজিটিভ আসে, অকাল ব্লাড টেস্টটা ব্লাড আসার কথা না, তখন আমরা ফার্দার ইভালুয়েশনে যেতে পারবো। আচ্ছা। এবং এভরি 10 ইয়ার্স পেশেন্টকে একটা কোলোনোস্কোপি করতে হবে। যে 50 ইয়ার্স আমি একটা কোলোনোস্কোপি করলাম, আফটার 10 ইয়ার্স যদি কোনো প্রবলেম নাও থাকে, 60 ইয়ার্স আমি আবার একটা কোলোনোস্কোপি করব। আর যাদের রিস্ক ফ্যাক্টর থাকে, যে আমি যেটা বললাম আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে, পলিপ ছিল, বা আপনি ওবেস পেশেন্ট, ডায়েটারি স্টাইল থাকেন, ডায়েটারি হ্যাবিট খারাপ, রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সেক্ষেত্রে আপনি স্ক্রিনিংটা শুরু করবেন 40 ইয়ার্স। আচ্ছা, 40 বছরে। এবং এই একই প্রোটোকলে আপনি শুরু করবেন। ওই অকাল ব্লাড টেস্ট করব এবং কোলোনোস্কোপি করব, কারণ একটা কোলোনোস্কোপি করলে আমরা খুব ইজিলি এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো। মানে যত আর্লি আপনি ডায়াগনোসিস করব, চিকিৎসাটা অনেক ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাহিদ হোসেন। আমাদের সময় আজকে শেষ। কোলন ক্যান্সার নিয়ে আমরা অনেক কিছু জানলাম আপনার কাছে। দর্শক আপনারাও নিশ্চয়ই শুনলেন আসলে, এবং অনেক কিছু ধারণা হলো আমাদের কোলন ক্যান্সার নিয়ে। এবং আমরা যেটা বারবার বলি, আমাদেরও সচেতনতা দরকার। আসলে এ ধরনের লক্ষণগুলো দেখা গেলে আমরা চিকিৎসকের পরামর্শ নেই, এবং যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদের ক্ষেত্রে আসলে স্ক্রিনিংটা খুব জরুরি। তারা যদি স্ক্রিনিং করেন তাহলে খুব দ্রুত কিন্তু রোগটা ধরা পড়বে এবং চিকিৎসাটাও কিন্তু ভালো হবে। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে।